যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, তুই যাবে কিনা বল? যাবি না? যাবো না। ছাড়ো। এটা তুই কি করলি? যা করেছি সেটা অনেক আগেই করা উচিত ছিল, অনেক দেরি করে ফেললাম। আজ একে শেষ করে দেবো। নমস্কার, ক্রাইম ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত। সাল 2024, উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। নৃশংসভাবে খুন হন ওখানকারই একজন স্থানীয় সুদের কারবারি ও কাপড় ব্যবসায়ী মধুসূদন সমাদ্দার। না, বাইরের কারুর হাতে নয়, খুন হন নিজের স্ত্রী ছায়া এবং নিজেরই দ্বিতীয় পক্ষের পুত্র লালটুর হাতে। অদ্ভুতভাবে খুনের পর তারা দুজনেই স্থানীয় থানায় এসে আত্মসমর্পণ করে। কিন্তু কেন এই খুন, কেন এই আক্রোশ, তা জানতে আজকের ক্রাইম ডায়েরির পর্বে দেখুন এই রোমহর্ষক ঘটনা। আপনারা মা ছেলেতে মিলে এমন কাণ্ড ঘটিয়েছেন যে আজকে সব কটা খবরের কাগজে একবারে হেডলাইন হয়ে গেছে। তো টিভিতেও তো দেখাচ্ছে। যা করেছি সেটা অনেকদিন আগেই করা উচিত ছিল আমার। তাই নাকি? হ্যাঁ, আমরাও তো মানুষ, ঝিঁচাকর তো নই যে গালাগালি লাঠিচাটাকে মরতে হবে। দাঁড়ো 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 দাঁড়ো, আচ্ছা তুমি মধুসূদন বাবুর একমাত্র ছেলে না? কি হলো, চুপ করে আছো কেন? যা জিজ্ঞেস করছি উত্তর দাও। তুমি মধুবাবুর একমাত্র ছেলে তো? হ্যাঁ, কিন্তু কিন্তু কি? আমি ওনার সৎ ছেলে। সৎ ছেলে? হ্যাঁ। তো তোমার আসল বাবার নাম কি? গিরিশ, গিরিশ আইচ। উনি কোথায় থাকেন? হাবড়ায় থাকতেন। আজ থেকে 6 বছর আগে উনি মারা যান ক্যান্সারে। তাহলে ছায়া দেবী, এটা আপনার দ্বিতীয় বিয়ে। কি হলো, চুপ করে আছেন কেন? স্যার যা জিজ্ঞাসা করছেন উত্তর দিন। লালটুর বাবা খুব ভালো মানুষ ছিল, কম কথা বলতো, আমাকে আর লালটুকে খুব ভালোবাসতো। কিন্তু বলে না, কপাল, মানুষটা ক্যান্সারে কষ্ট পেয়ে ভুগে ভুগে আমাদের ছেড়ে চলে গেল। লালটুর বাবা যখন মারা যায় তখন ওর বয়স মাত্র 12। আমি ছেলেটাকে নিয়ে অথই জলে পড়ে গিয়েছিলাম। নিজেকে সামলাবো নাকি ছেলেটাকে সামলাবো, নাকি সংসারটা টানো, কিছুই বুঝতে পারছিলাম না। তাও সামলে নিয়েছিলাম জানেন। ছেলেটাকে মানুষ করলাম। লালটু আমার মাধ্যমিক পাশ করলো। বাহ, খুব ভালো। তো তো মধুবাবুর সঙ্গে আপনার সম্পর্ক কি করে হলো? মাস 8 আগে একদিন হঠাৎ। আরে আরে, কি হলো? পড়ে গেছি দাদা। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু পড়লেন কি করে?
কিভাবে জানি হোঁচট খেয়ে পড়ে গেলাম। খুব ব্যথা করছে? ভীষণ। সর্বনাশ। পাটা মনে ভেঙেই গেল। আরে না না, ভাঙেনি। ভাঙলে কি আর আপনি এভাবে এখানে বসে থাকতে পারতেন? কাটা ছাগলের মতন ছটপট করতে। একটু না বরফ হলে ভালো হতো। এখানে বরফ যে কোথায় পাই? আমার বাড়িতে না ফ্রিজ আছে, কিন্তু এই পা নিয়ে কি করে যে যাবো। কোথায় বাড়ি আপনার? ওই তো বড় ফটকে। ঠিক আছে, চলুন আমি আপনাকে বাড়ি দিয়ে আসি। না না ঠিক আছে। না না মানে এই পা নিয়ে আপনি যেতে পারবেন নাকি? উঠুন উঠুন উঠুন। মাগো, আস্তে। এবার আমার কাঁধে হাত দিন। হ্যাঁ, এবার একটু কষ্ট করে হাঁটার চেষ্টা করুন, দেখবেন ঠিক পৌঁছে গেছেন। কি ব্যথা করছে। যাকে বলে কষ্ট করলে কেষ্ট পাওয়া। তারপর সেদিনও আমাকে শুধু বাড়িতেই নিয়ে আসেনি, কোথা থেকে চুন হলুদ জোগাড় করে নিজেই গরম করে আমার পায়ে লাগিয়ে দিয়েছিল। সেদিন ওর ভালো ভালো কথা শুনে আমার পায়ের ব্যথা অনেকটাই কমে গিয়েছে। তারপর ওর সাথে আমার একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছিল। ও মাঝে মাঝেই আমার ঘরে আসতো। তারপর একদিন মশাই, কাগজটা কি মুখস্থই করছেন না শুধু পড়ছেন? বাহ, কি ভেজা চুলে আপনাকে বেশ সুন্দর লাগছে তো। তাই নাকি? না ইয়ার কি না, সিরিয়াসলি বলছি। ভেজা চুলে পৃথিবীর সব মেয়েকেই সুন্দর লাগে। তা হয়তো লাগে, তবে আপনাকে একটু বেশি সুন্দর লাগছে। আচ্ছা বুঝলাম, এখন বলুন তো সকালবেলা কি খেয়ে বেরিয়েছিলেন? ওই আর কি, রোজ যা খাই। রোজ কি খান তাই বলুন না। ওই তো 1 কাপ চা আর 1 বাটি মুড়ি। বাহ, চমৎকার। তার মানে পেট এতক্ষণে পুরোপুরি খালি হয়ে গেছে। ওই আর কি। বেশ, এখন খবরের কাগজটা রেখে আমার সাথে লক্ষ্মী ছেলের মতো চলুন তো দেখি। কোথায়? ভাত খেতে। আরে না না। কি না না না? আরে আমি একটু পরেই বেরিয়ে যাব, আর ফেরার পথে তারকের হোটেলে মাছ ভাত খেয়ে নেবো। আমি থাকতে আবার তারকের হোটেল কেন? আপনি শুধু শুধু আবার আমার জন্য রান্না করতে গেলেন কেন? ও মা, শুধু শুধু আবার কি? চলুন তো, আমি সর্ষে বাটা দিয়ে বাটা মাছ রান্না করেছি, সঙ্গে আলু পোস্ত, আর হ্যাঁ পিউলির ডালও আছে। আরে আসুন তো মশাই, আসুন। তাহলে মধুবাবুর নিশ্চয়ই আমার রান্না একটুও পছন্দ হয়নি। আরে না না, কে বলেছে? না, কেউ বলেনি, কিন্তু আপনিও তো ভালো মন্দ কিছুই বললেন না। ছাড়ুন, একটু মৌরি খান, হজমটাও ভালো হবে আর অম্বলটাও হবে না। রান্না খুব ভালোই হয়েছে। মন রাখার জন্য বলছেন তো? না না, সত্যি বলছি। আসলে কি জানেন, না থাক। থাক? থাক মানেটা কি? যেটা বলতে চাইছেন বলে ফেলুন। আসলে আমি একলা মানুষ তো, বিয়ে থা করিনি, তাই দুবেলা হোটেলে খাই। তারকের হোটেলে খেতে খেতে পেটে চড়া পড়ে গেছে। সত্যি বলতে আজ অনেকদিন পর তৃপ্তি করে তোমার হাতে রান্না খেলাম। হাসছো যে, কি ব্যাপার? বারে, হাসবো না? একেবারে আপনি থেকে তুমি। মুখ ফসকে বেরিয়ে গেছে। বেশ হয়েছে, তুমিটা শুনতে বেশ লাগে, কেমন যেন নিজের লোক মনে হয়, আপনজন। সে না হয় হলো, কিন্তু আমারও একটা আবদার আছে। আবদার? কি আবদার শুনি? তুমিও কিন্তু আজ থেকে আমায় তুমিই বলবে। আবার হাসছো যে? বারে, হাসবো না? এই কথাটা এত কিন্তু কিন্তু করে কেউ বলে? না মানে
বেশ, আজ থেকে তোমাকে আমি তুমি বলবো। তারপর কি হলো? তারপর আমাদের বাড়িতে মধুবাবুর আসা যাওয়াটা বেড়ে গিয়েছিল। আমাদের সম্পর্কটা আলাপ পরিচয় থেকে বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে থামলে চলবে না, বলুন। আসলে বোধহয় কি? আমিও একা ছিলাম আর মধুবাবু একা ছিল, তাই হয়তো দুজন দুজনকে আঁকড়ে ধরতে চেয়েছিলাম। কিন্তু 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 কি? একদিন সন্ধ্যায় সে কি গো, তোমার এখনো মুড়ির বাটিটাই খালি হলো না? মুড়িগুলো না নেতিয়ে গেছে, চেপাতে চেপাতে চোয়াল আমার একেবারে ব্যথা হয়ে গেল। ও থাকে, খেতে হবে না, আমি বরং 4টে গরম গরম লুচি ভেজে দিই। আরে না না থাক, মুড়ি চিবিয়ে আমার পেট ভরে গেছে। দাও চাটা দাও। ধরো। আহ, ভালো হয়েছে? তোমার হাতের চা খারাপ হতে পারে কখনো? সত্যি বলতে যবে থেকে তোমার হাতের চা খাওয়া শুরু করেছি তবে থেকে বাস স্ট্যান্ডের চা আর ভালোই লাগে না। সত্যি? সত্যি, তোমার দিক। মা, লালটু, লালটু, তুই কি ব্যাপার, মাস্টারমশাই পড়ালো না বুঝি? ওসব বাদ দাও, তুমি আগে এটা বলো এই লোকটিকে। উনি উনি আসলে কি হলো, আমতা আমতা করছো কেন? বলো কে উনি? উনি উনি আমার পরিচিত। পরিচিত? তা কিরকম পরিচিত? যেরকম ভর সন্ধেবেলা আমাদের ঘরে ঢুকে বিছানার উপর গ্যাট হয়ে বসে চা খাচ্ছে? কিরম ভাবে কথা বলছিস বাবু? বাড়িতে কেউ এলে এরকম ব্যবহার করতে হয়? আমি তো কোনো খারাপ ব্যবহার করিনি ম্যাম, আমি শুধু জানতে চাইছি এই লোকটাকে আর তোমার সাথে এর সম্পর্ক কি। সম্পর্ক যাই হোক, সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? অবশ্যই দিতে হবে, আমি তোমার ছেলে, আমার সব জানার অধিকার আছে। বাবু, বাইরের লোকের সামনে বাড়াবাড়ি করিস না। বাইরের লোক? তাহলে এই বাইরের লোককে বলে দিও যেন আর পরের দিন ঘরে না ঢোকে। বাবু আহ, শোনো না, ছায়া। বলছি আমার মতন একটা বাইরের লোকের জন্য তোমরা মা ছেলের মধ্যে আবার বিবাদ খাড়া করো না। আসি আমি। শোনো না, বলছি শোনো। বাবু, এটা কিরম ধরনের অসভ্যতামি? ঠিক এই একই প্রশ্ন তো আমিও তোমায় করতে পারি মা। মুখ সামলে কথা বল বাবু। আমার মুখ তো ধমক দিয়ে বন্ধ করে দেবে, কিন্তু পাড়া প্রতিবেশীদের মুখ, তাদের মুখ কি করে বন্ধ করবে? কেন? কে তোকে কি বলেছে? সে যে যাই বলুক না কেন একদম ঠিকই বলেছে। আমি যখন স্কুলে যাই বা পড়তে যাই তখন একটা বাইরের লোক আমাদের ঘরে ঢোকে, এসে বসে। কেন ঢোকে মা? তার সাথে তোমার কিসের প্রয়োজন? শোন, অত কথার না কোনো প্রয়োজন নেই। আমি বলছি এরপরেও উনি আমাদের বাড়িতে আসবেন, আর তোর যদি না পোষায় তাহলে তুই বেরিয়ে যেতে পারিস। বাহ, একজন পরশ্য পরের জন্য তুমি নিজের ছেলেকে ঘর থেকে বার করে দিচ্ছ? বাবু! তাহলে তোমার কথাই রইল, আমি চললাম বাড়ি ছেড়ে। বাবু, বাবু শোন, কোথায় যাচ্ছিস বাবু? সেই রাতে আমার লালটু বাড়ি ফেরেনি। ঠান্ডা মাথায় ভেবে বুঝতে পেরেছিলাম ও তো ভুল কিছু বলেনি। একজন অল্প বয়সী বিধবার বাড়িতে ঘন ঘন কোনো পুরুষ মানুষ এলে সেটা নিয়ে তো কথা উঠবেই, কিন্তু মধুবাবুকেও আমার পক্ষে ছাড়া সম্ভব ছিল না। তাই পরদিন সকালেই। আরে না না, তুমি আবার সকাল সকাল বাড়ি বেয়ে ক্ষমা চাইতে এসছো কেন? আমি সত্যি কিছু মনে করিনি ছায়া। তুমি ভদ্রলোক,
তাই এমন বলছো? এখানে ভদ্রলোক ছোট লোকের কি আছে? তোমার ছেলে কতই বা বয়স, এখনো বুদ্ধি পাকা হয়নি। আর তাছাড়া ও তো কিছু ভুল বলেনি। আমি সকাল বিকেল যদি তোমার বাড়িতে গিয়ে বসে থাকি, লোকের চোখ তো টাটাবেই। কিন্তু কিন্তু আমি যে তোমাকে দেখতে না পেলে শান্তি পাবো না গো। সে তো আমিও শান্তি পাবো না। আবার বাইরে কোথাও দেখা করলে যদি কারোর চোখে পড়ে যায়, এলাকা শুদ্ধ ঢিরি পড়ে যাবে। একটা রাস্তা অবশ্য আছে। কি রাস্তা? বলবো? হ্যাঁ বলো না। না মানে, কাল তোমার ছেলে গন্ডগোল করেছে বলে আমি বলছি না, আমি নিজেই কদিন ধরে কথাটা তোমাকে বলবো বলবো বলে ভাবছিলাম। কি এত আমতা আমতা করছো কেন? দেখো, আমি একলা মানুষ, 50-এর কাছাকাছি বয়স, সুদের কারবার আর কাপড়ের ব্যবসা থেকে যা আয় হয় তা প্রায় সবই ব্যাংকে জমা পড়ে। কিন্তু এসব কথা তুমি আমায় বলছো কেন? কারণ আছে বলেই বলছি। তুমি ভালো করেই জানো আমার কোনো ওয়ারিশ নেই। তিনকুলে আমার একমাত্র ভাই গোপাল ছাড়া আর কেউ নেই। আর গোপালও বিয়ে করেনি, আর ওর সাথে আমার বনিবনাও হয় না। তাই ভাবছিলাম আমরা যদি বিয়ে করে নিই, তাহলে তোমার ভবিষ্যৎটাও সুরক্ষিত হবে আর তোমার ছেলেরও। তুমি তুমি আমাকে স্বীকৃতি দেবে? স্বীকৃতি দেবো বলেই তো এতগুলো কথা খরচ করলাম। এবার বলো তো, তোমার মতামত কি? কি হলো বলো? এখনো আমাকে বলে দিতে হবে আমার কি মতামত? এখন একটা মাত্রই কাজ বাকি আছে, আর সেটা তোমাকেই করতে হবে। কি সেটা? তোমার পুত্র রত্নটিকে রাজি করাতে হবে। বাবু, বাবু রে, চল খেয়ে নিবি। কি হলো? চল। ওই দেখো। হ্যাঁ রে, এতক্ষণ না খেয়ে থাকলে যে পিত্তি পড়বে সোনা। তাতে তোমার কি? কাল যখন আমাকে বার করে দিলে ঘর থেকে, তখন মনে ছিল না? ভাগ্যিস কাল বাবলু ছিল। ও যদি আমাকে রাত্রে থাকতে না দিত, তাহলে রাস্তার শিয়াল কুকুরগুলো আমাকে ছিঁড়ে খেত। আচ্ছা, হয়েছে হয়েছে, অত রাগ দেখাতে হবে না। বলতেই তো পারতিস বন্ধুর বাড়িতে একটা রাত থাকার ইচ্ছা হয়েছে। চুপ করো তো, বিরক্ত লাগছে আমার। শোন না, তোর সাথে আমার একটা জরুরি কথা আছে। কি রে, শুনছিস? আমি বললাম তো কিছু জরুরি কথা আছে। বলো, শুনছি আমি। বলছি, তুই চাস তো যে ওই লোকটা মানে মধুবাবু যাতে আর কোনোদিনও এই বাড়িতে না আসে? হ্যাঁ। বেশ, আর কোনোদিনও আসবে না। খুশি তো? এটা আবার তোমার ওই কথার কথা নয় তো? তোর কথার কথা হবে কেন? ঠিক আছে, আমিও দেখব। আচ্ছা, যদি ধর মধুবাবু আমাকে বিয়ে করে তার বউয়ের সম্মান দেয়, তখন তুই কি বলবি? কি রে, চুপ করে আছিস যে? কিছু বল। লোকটা তোমায় বিয়ে করতে চেয়েছে? হ্যাঁ। আর তুমি তুমি কি বলেছো? আমি বলেছি তোর সাথে আলোচনা করে তারপর জানাবো। দেখ বাবু, সারাটা জীবন তো একা থাকা যায় না বল। তাছাড়া তোরও তো একটা ভবিষ্যৎ আছে। জানিস তো, লোকটার না অনেক টাকা পয়সা আছে। বলেছে সবটা, তার সব সম্পত্তি তোর নামে করে দেবে।
সত্যি বলেছে এ কথা? হ্যাঁ, তোর দিব্যি। কি রে, এত কি ভাবছিস? লোকটা যদি তোমাকে মাথা উঁচু করে বিয়ে করে স্বীকৃতি দেয় তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যদি... কোনো কিন্তু নয়। তুই আমাকে বিশ্বাস করিস তো? তুই একবার রাজি হয়ে যা বাবু, তারপর দেখবি তোর আমার দুজনের জীবনই কেমন বদলে গেছে। মা, তার মানে আপনাদের বিয়েটা বেশ ভালোই হয়েছিল। এলাকার লোকেরা হাসাহাসি করলেও বিয়েতে কেউ কোনো বাধা দেয়নি। আমার বন্ধু বান্ধবরা আমার পিছনে অনেক কিছু বললেও সামনে কিছুই বলতো না, বরং বলতো যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। বুঝলাম, বিয়ে তো হলো, তারপর কি হলো? তারপর ছায়া সমাদ্দার এবং তার ছেলে লালটু সমাদ্দার মধুসূদন সমাদ্দারকে খুন করে থানায় এসে আত্মসমর্পণ করে খুনের কথা স্বীকার করলেও জেরার মুখে তারা যে দুজন সবটা সত্যি বলছে এরকম ভাববার কোনো কারণই ছিল না। কারণ তদন্তের প্রথম শর্ত হচ্ছে অভিযুক্তের কাছ থেকে আসা তথ্য অন্ধের মতো বিশ্বাস না করে তাকে সঠিকভাবে যাচাই করা দরকার, পরখ করে নেওয়া দরকার। আর সেই জন্যই আমরা মধুসূদন সমাদ্দারের একমাত্র ভাই গোপাল সমাদ্দারকে থানায় তলব করলাম। আচ্ছা মধুসূদন বাবু, মানে আপনার দাদা যে বাড়িটায় থাকতেন সেটা নিশ্চয়ই আপনাদের পৈতৃক বাড়ি? না, ওটা আমাদের পৈতৃক বাড়ি নয়। তাহলে আমাদের পৈতৃক বাড়ি ছিল এখান থেকে 15 কিলোমিটার দূরে, দুর্গানগরে। তো সেই বাড়িটার কি হলো? বছর 10 আগে আমি আর দাদা মিলে বাড়িটা বিক্রি করে দিয়েছিলাম। আর টাকা পয়সা যা পেয়েছিলাম দুজনে মিলে ভাগাভাগি করে নিয়েছিলাম। তার মানে আপনি আর আপনার দাদা আলাদা আলাদা বাড়ি করেছিলেন? দাদা অনেক খরচা করে বাড়িটা বানিয়েছিল। দাদার তো টাকার অভাব ছিল না, কিন্তু আমার অবস্থা খুব একটা ভালো নয়। আমি একটা মারোয়ারির গতিতে ওই সামান্য খাতা লেখার কাজ করি, কোনো মতে চলে যায়। তাই আমি এখনো ভাড়া বাড়িতেই থাকি। আচ্ছা, আপনার বৌদি বলছিলেন আপনার সঙ্গে আপনার দাদার সম্পর্ক নাকি খুব একটা ভালো না? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন। দাদা আমার থেকে বরাবরই ভিন্ন স্বভাবের মানুষ ছিল, তাই ছোট থেকে আমাদের বিশেষ বনতো না। তাছাড়া দাদার এই বুড়ো বয়সে বিয়ের ব্যাপারটা নিয়ে... বিয়ে করার জন্য আমাকে তোর কাছ থেকে অনুমতি নিতে হবে নাকি গোপাল? অনুমতি নেওয়ার কথা তো তোকে একবারও বলিনি রে দাদা। আমি শুধু বলেছি আমার সাথে একবার কথা বলতে পারতিস, আলোচনা করতে পারতিস। কেন কথা বলতাম, কেন আলোচনা করতাম? আমি বিয়ে করে সংসার করতে চাই, ব্যাস। তুই যা খুশি কর না, কে তোকে বারণ করছে? কিন্তু এই বুড়ো বয়সে এসে... এই খবরদার, আমাকে বুড়ো বলবি না। আমার থেকে ঢের বেশি বয়সের লোকেরা বিয়ে করে সংসার করছে। হ্যাঁ, সে করে, সেটা আমিও জানি, কিন্তু শেষে তুই কি না গাই বাছুর সমেত বিয়ে করছিস? তাতে কি হয়েছে? দাদা, তো টাকার অভাব নেই রে। ভালো দেখে একটা ঘটক ধরে গরিব ঘরের কোনো সুন্দরী কুমারী মেয়েকেও তো বিয়ে করতে পারতিস। যাকে চিনি না জানি না তাকে বিয়ে করে সংসার করার পক্ষপাতে আমি নই। ছায়াকে আমি 6 মাস ধরে চিনি, তাই বিশ্বাস করে ওকে আমি বিয়ে করেছি। দেখিস তোর বিশ্বাস যেন আবার ভেঙে খান খান না হয়ে যায়। তাহলে তুইও শুনে রাখ, আমার কপালে কি নাচছে সেটা সময় বলবে, কিন্তু তোকে আগ বাড়িয়ে অত চিন্তা করতে হবে না। আমি শুধু চাই আজকের পর তোর সাথে আমার যেন আর দেখা না হয়। আপনার দাদা তাহলে আপনার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল, তাই তো? আমাকে বিয়েতেও যেতে বলেনি, আর কোনোদিনও ফোনও করেনি। রাস্তায় দেখা হলে সোজা মুখ ঘুরিয়ে নিত। আপনি সম্পর্কটা জোড়া লাগানোর চেষ্টা করেননি? কি দরকার? আমি নিম্ন মধ্যবিত্ত,
যেখানে আমায় একবেলা ভাতের জোগাড় করতেই হিমশিম খেতে হয়, সেখানে যদি এসব উটকো ঝামেলা নিয়ে মাথা কামাতে হয়, তাহলে তাহলে তো আমার আমও যাবে, ছালাও যাবে। আর তাছাড়া 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 কি? আমার দাদার স্বভাব চরিত্র তো বিশেষ ভালো ছিল না। স্বভাব চরিত্র ভালো ছিল না বলতে? আমি জানি না আমার দাদার স্ত্রী আপনাদের ঠিক কি বলেছেন, আর যে মারা গেছেন তার সম্বন্ধে কিছু বলাটা ঠিক কি না। না না, বলুন না। দেখুন, তদন্তের স্বার্থে আমাদের অনেক কিছু জানতে হবে। বলুন বলুন। একদিন আমি দুপুরবেলা মারোয়ারি গদি থেকে ফিরছিলাম, হঠাৎ দেখি। দাদা, দাদা শুনছেন? আপনি গোপাল বাবু না? হ্যাঁ, কিন্তু আপনারা? আমি মধুবাবুর স্ত্রী, আমার ছেলে লালটু। ও নমস্কার, কিন্তু আপনার চোখ মুখের এই অবস্থা কে করলো? কাল রাতে বাবা মেরেছে। সে কি? রোজ রাতে বাবা মদ খেয়ে এসে মাকে বেধড়ক মারে, আমাকেও মারে। কাল রাতে বাবা মারাত্মক বাড়াবাড়ি করেছে, তাই আজ মাকে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি। কি বলবো বলুন তো? বলছি, আপনি একটু আপনার দাদাকে বুঝিয়ে বলবেন, আমরা এই অত্যাচার আর সহ্য করতে পারছি না। কিন্তু দাদা তো আমার সাথে কোনো সম্পর্কই রাখতে চায় না। জানি, একদিন আপনাকে নেমন্তন্ন করার কথা বলেছিলাম, কিন্তু সেটা শুনে ভাতের থালা একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আপনার ছবিটা অ্যালবামে দেখেছিলাম, তাই আপনাকে চিনতে পারলাম। কিছু মনে করবেন না, আমি আমার দাদাকে বোঝানোর চেষ্টা করতেই পারি, কিন্তু লোকটাকে তো আমি জন্ম থেকে চিনি। আমি কিছু বলতে গেলে উল্টে রেগে যাবে, হয়তো আপনাদের উপর অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দিতে পারে। বুঝলাম, তাহলে অন্তত এটুকু বুঝিয়ে বলবেন যেন ফুলির সাথে আর মেলামেশা না করে। ফুলি? ফুলিকে? এতখানি যখন বলেছেন তখন এত সংকোচ করছেন কেন? বলুন। মানে বলুন বলুন, নির্ভয়ে বলুন। আপনি পুলিশকে সাহায্য করছেন, এটা মাথা রেখে বলুন। ফুলি নস্কর পাড়ায় থাকে, জানেন, পয়লা নম্বরের বাজে মেয়ে মানুষ। দাদা নাকি ওই ফুলির চক্করেই পড়েছিল। আচ্ছা, আপনার কি মনে হয় এই ফুলির জন্যই কি আপনার দাদাকে স্ত্রী এবং সৎ ছেলের হাতে খুন হতে হলো? ঠিক বুঝতে পারছি না, ও হতেও পারে, আবার নাও হতে পারে। আসলে 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 কি? আসলে ওদের বাড়ির ভেতর ঠিক কি চলছিল সেটা জানা তো আমার পক্ষে সম্ভব নয়। গত 8 মাস ধরে আমার সাথে আমার দাদার কোনো সম্পর্কই ছিল না, তাই আসলে গন্ডগোলটা ঠিক কি নিয়ে সেটা বলাটা আমার পক্ষে। ঠিক আছে গোপালবাবু, আপনি আজকে আসুন। দরকার হলে কিন্তু আপনাকে থানায় আসতে হতে পারে। হ্যাঁ স্যার, নমস্কার। 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 মধুসূদন সমাদ্দার হত্যাকাণ্ডে আমাদের সামনে নতুন এক চরিত্রের আবির্ভাব হয়, ফুলি। নস্করপাড়ার এই বাসিন্দা ফুলির সম্পর্কে আমাদের টিম অত্যন্ত গোপনভাবে খোঁজ খবর নেয় এবং জানা যায় মধুবাবুর একমাত্র ভাই গোপাল সমাদ্দারের ইনফরমেশন এতটুকু মিথ্যে নয়। এলাকাতে ওই ফুলির যথেষ্ট বদনাম আছে এবং গত 2 মাস ধরে ওই ফুলিরই ঘরে ভিক্টিম মধুবাবুর নিয়মিত যাতায়াত ছিল। তাই দেরি না করে তড়িঘড়ি আমরা ফুলিকে থানায় তলব করি। ফুলি, আমরা খবর নিয়েছি যে এলাকায় তোমার নাকি খুব সুনাম। রোজ রাত্রে তোমার ঘরে নিত্য নতুন কাস্টমারের যাতায়াত, তার মধ্যে একজন ছিলেন মধুসূদন সমাদ্দার। কে কে মধুসূদন সমাদ্দার? কে মধুসূদন সমাদ্দার? ন্যাকামো হচ্ছে? তুই জানো না না কে মধুসূদন সমাদ্দার? লাগছে? লাগবে, আরো লাগবে তো। সত্যি কথাটা বল, নইলে আরো লাগবে। বলছি 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 সব বলছি। বল। মধুবাবু,
মধুবাবু শুধু আমার কাস্টমারই ছিল না, মধুবাবু আর আমি তুমি রোজ রোজ আমার ঘরে আসো কেন? শুধু আমার শরীরটার জন্য? তাতে মনে হয়? সে তো তুমি ভালো জানবে, কিন্তু আমার বড় ভয় হয়। ভয়? কিসের ভয়? যারা টাকা ফেলে মাঝে মধ্যে আনন্দ খুঁজতে আসে তারা ঠিক আছে, কিন্তু যখন তোমার মতো লোকেরা নিয়ম করে রোজ ঘন্টার পর ঘন্টা আমার ঘরে আমার সাথে বসে সময় কাটায়, মিষ্টি মিষ্টি সব কথা বলে, তখন বড় ভয় হয়। আসলে আমাদের মতো মেয়েদের তো স্বপ্ন দেখা পাপ। শুধু তোদের কেন, আমাদের মতন ছেলেদেরও স্বপ্ন দেখা পাপ রে ফুলি। কেন? তুমি আবার কোন স্বপ্ন দেখে পস্তাচ্ছ? জীবনে অনেক স্বপ্ন ছিল মনের মতন কাউকে পাবো, ভালোবেসে বিয়ে করে সংসার করব, কিন্তু কপালে জুটলো দেখ সমস্ত ছেলে সমেত একটা আধবুড়ি বিধবা। তো তুমি তো সব জেনে শুনেই বিয়ে করেছিলে। ভুল করেছি রে, ভুল। আসলে আমি ওর কথার জালে ফেসে গেছি, নাহলে আমি ওকে বিয়েই করতাম না। তাও যদি সর্বস্ব দিয়ে আমার সেবা করতো তাও একটা কথা ছিল। ও মা, এ তো দেখি আগের পক্ষে ছেলেকে নিয়েই ব্যস্ত। তো তুমি কিছু বলো না কেন? এই তো সেদিন বলতে গেলাম। মা, তরকারিটা কিসের? দারুণ হয়েছে। খা না। হলো তাড়াতাড়ি। এসব কি হচ্ছে? কি আবার হচ্ছে? এত বড় আদ্দামরা ছেলেকে খাইয়ে দেওয়ার কি আছে? হ্যাঁ, ও মা, ছোট থেকে তো আমি ওকে এভাবেই খাইয়ে দিই। সে ছোটবেলায় যা করতে করতে এখন বড় হয়ে গেছে, গোপদারি গজিয়ে গেছে, এখন আর খাইয়ে দিতে হবে না। বাবা, রাগ করো না, আজকেই শেষ। আমি মাকে বলে দেবো আমাকে আর নিজে হাতে না খাওয়াতে। আমি প্রতিদিন নিজের হাতে খাবো, ঠিক আছে? হ্যাঁ। কে কি? তুমি ছেলেটাকে ওভাবে ধাক্কা মারলে কেন? ও যখন তোর হাতে খেতে চাইছে না, লাগছে। অত পিরিত কিসের? তুমি আমাকে হাত তুলছো? হাত কেন? দামড়া ছেলেকে নিয়ে আধিক্ষেতা করলে না, এবার পাও তুলবো। তোদের দুটোকে পিছনে লাথি মেরে বাড়ি থেকে বার করবো। কি বললে? বের করে দেবে? অতই সহজ নাকি বের করে দেওয়া? তুমি আমাদের কি পেয়েছো? তোমার কেনা গোলাম? যখন ইচ্ছে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছ, আর আমাকে বের করে দিলে না, তোমার মুখের সামনে দুবেলা খাবার কে রান্না করে দেবে? কারি কারি ভাত কে ধরবে মুখের সামনে? ফুলি ধরবে, ফুলি। ফুলি আমার জন্য দুবেলা কেন, 3 বেলা রান্না করবে। হ্যাঁ, কি বললে? ফুলি? ওই নস্কর পাড়ার দুশ্চরিত্র বদমাশ মেয়েটা? এই খবরদার, আমার ফুলির নামে একটা বাজে কথা বললে না, জিভ টেনে ছিঁড়ে ফেলবো। বেশ করবো, আবার বলবো। তুমি রোজ রোজ নোংরামো করে বাড়িতে ফিরবে, আর আমি কিচ্ছু বলতে পারবো না, মুখ বুজে সব সহ্য করবো। আমার বাড়িতে থাকতে গেলে সহ্য করতে হবে। বললাম তো করবো না। যত বড় মুখ নয় তত বড় কথা। এই! মা, এই! এই! লাগছে। এই! সর্বনাশ! মেয়ে মানুষের এত চোপা! নরক বানিয়ে দিয়েছে আমার জীবনটা, নরক। তুমি বেশি মাথা গরম করো না গো। আমি মাথা গরম করি না বলেই তো মা বেটা এখনো বেঁচে আছে, নইলে আমি যদি চাই ওদের জীবনটা নরক বানাতে, স্বয়ং ভগবান ছাড়া কেউ আমাকে আটকাতে পারবে না। সত্যি বলতে বাবু আমার ঘরে এসে রোজ ঝগড়া অশান্তির
কথা বলতো ঠিকই, কিন্তু বাবুর ঘরে ঠিক কি চলছিল আমি জানতাম না। তো তোমার বাবু তোমাকে কখনো বলেনি যে ওর প্রাণ সংশয় আছে? কই না তো। পূজা, ইয়েস স্যার। আমার মনে হয় সেই রাতে ঠিক কি ঘটেছিল ভনিতা না করে বলে ফেলেন দেখি। আসলে আসলে আমরা আর অত্যাচার সহ্য করতে পারছিলাম না স্যার। রোজ রোজ মার ধর গালাগালি খেতে খেতে আমাদের জীবনটা অতিষ্ঠ হয়ে উঠেছিল। তাই আমি মাকে অনেকদিন আগেই বলেছিলাম মা, ও মা, ও মা, বাবু, বলছি একটা কাজ করলে হয় না? আমাদের ওই পুরানো বাড়িটা তো তালাবন্ধই হয়ে পড়ে আছে, ওই বাড়িতে চলে গেলে হয় না? একটু পরিষ্কার করে নিলে আমরা শান্তিতে থাকতে পারবো মা। তার হয় না রে বাবু। কিন্তু কেন হয় না মা? তুমি চাইলে সব হয়। এই অত্যাচারী লোকটার কাছে থাকাচ্ছে ওই বাড়িতে থাকা অনেক ভালো। তুই বুঝতে পারছিস না, লোকটা যেমনই হোক সে আমার স্বামী, আমার স্মৃতিতে সিঁদুর দিয়েছে, আমাকে বিয়ে করে সমাজে স্বীকৃতি দিয়েছে। তাই বলে তুমি রোজ পড়ে পড়ে ওই লোকটার কাছে মার খাবে, গালাগালি সহ্য করবে? এটা কোন দেশের নিয়ম? আসলে কি জানিস বাবা, আমি দুবেলা ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন মানুষটাকে শুধরে দেয়। তুই তো জানিস গোপাল ঠাকুরের উপর আমার কত বিশ্বাস, আমার ভরসা। দেখিস বাবা, আমার ওই গোপাল ঠাকুর ঠিক একদিন তাকে শুধরে দেবে, সে তার ভুল বুঝতে পারবে। আমার বিশ্বাস হয় না। এরকম করে বলিস না বাবা, দেখবি আমাদের সুদিন একদিন ঠিক ফিরে আসবে। সেই সুদিন ফিরে আসবে কিনা আমি জানি না, তবে ও যদি তোমার গায়ে হাত দেয় বা গালাগালি করে আমার সামনে, তাহলে বুঝিয়ে দেবো আমি কে, বুঝিয়ে দেবো কত ধানে কত চাল। কিন্তু সেদিন রাতেই লাল্টুর বাচ্চা, এই সালা লাল্টুর বাচ্চা, সেখানে কি করছিস? তো ভাইয়া, তুমি আমাকে দাঁড়াচ্ছ কেন? আমি তোমার কোন পাকা দানে মই দিছি? হ্যাঁ, এইটুকুনি পুচকি ছেলের কি পাকা পাকা কথা? লালটু কোথাও যাবে না। লালটু কোথাও যাবে না? কেন যাবে না? কেন যাবে না? এটা আমার ঘর, আমি চাইলে ওখানে থাকবে, আর আমি না চাইলে জুতো মেরে এখান থেকে বার করবো। ভেবে চিন্তে কথা বলো, ও কিন্তু তোমারও ছেলে। দূর, বাদ দাও, আমার কোনো ছেলে ফেলে নেই। ও তোমার আগের বিয়ের পাপের ফসল। কি? লালটু পাপের ফসল? তাহলে তো কি? যদি তাই হয়
তাহলে আমাকে যখন বিয়ে করেছিলে না, তখন ওর কথা জেনেই তুমি বিয়ে করেছিলে? ভুল করেছিলাম। এখন ভুল শুধরে আমি ফুলিকে বিয়ে করবো। তাই তোরা দুজন এক কাপড়ে হাতের সামনে যা পাবি তাই নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে চল। যাব না। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, তুই যাবে কিনা বল? যাবি না? যাবো না। ছাড়ো। লালটু, এটা তুই কি করলি? যা করেছি সেটা অনেক আগেই করা উচিত ছিল, অনেক দেরি করে ফেললাম। আজ একে শেষ করে দেবো। ওই লোকটা আমার মায়ের জীবন শেষ করে দিয়েছিল, তাই আমরা ওকে শেষ করে দিয়েছি। আমার মায়ের কথা আমি জানি না, তবে আমার এতে কোনো আফসোস নেই। আপনারা আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নিয়ে নেব। লালটু, তোমার বয়স মাত্র 18। তুমি জানো না এই পৃথিবীটা কত কঠিন। আমার বিশ্বাস তুমি যে কাজটা করেছো সেটা কত বড় অন্যায়, সংশোধনাগারে বসে তুমি ঠান্ডা মাথায় একদিন ঠিক বুঝতে পারবে। এ কথা বলা বাহুল্য, একটা অন্যায়কে দিয়ে আরেকটা অন্যায় জাস্টিফাই করা যায় না। এখানে নিহত মধুসূদন বাবু যা করেছিলেন তা যেমন অন্যায়, তেমন তার স্ত্রী ছায়া এবং তার দ্বিতীয় পক্ষের পুত্র যা করেছিলেন তাও সমানভাবে অন্যায়। তারা পারত আইনের দ্বারস্থ হতে, কিন্তু তা না করে তারা আইন নিজের হাতে তুলে নিয়েছিল, যা ভারতবর্ষের মতো একটা সভ্য দেশে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে থাকা অপরাধী না হয়ে আইনের ওপর বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, ভরসা রাখুন। তাহলে এই পৃথিবীকে, এই দেশকে, এই সমাজকে এক শিশুর যথাযোগ্য বাসযোগ্য করে যেতে পারবো। আজ এই পর্যন্ত। নমস্কার।